আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব 4। লেখিকা ইসরাত আরা ইতি। নার্সিং পড়ে লাভটা কি হয়? যদি বিএসসি নার্সিং হতো তাও না হয় একটা কথা ছিল। ডিপ্লোমা নার্সিং করে সারা জীবন যাবে রোগীর গুমুট সাফ করে করে। আর তাছাড়া এদের খুব ভালো পাত্র বিয়ে করে না, করলেও লাফাঙ্গা বেকার ধরনের ছেলেরা বিয়ে করে। তোর চাচি এসব বলে বলে আমার মাথা খেয়ে দিচ্ছে রে। মূর্ছনা হাই তোলে মায়ের কথাগুলো শুনে, হাতের বইগুলো টেবিলে সরিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঘুমে শরীর নুয়ে আসছে। ডান হাতের আজলায় চোখ ডলে নিয়ে ফোনটা কানে চেপে রেখেই বেশ হালকা গলায় মাকে বলে, তো শোনো কেন, এড়িয়ে থাকতে পারো না? মারুফার উচ্চারণে সিলেটি টান মিনমিনিয়ে জবাব দিল, একটা সব কি চাইলেও এড়িয়ে থাকা যায়? তাদের ঘাড়ে বসে খাচ্ছি এতগুলো বছর, ঔদ্ধত্য তো দেখাতে পারি না মা। বিছানার এক পাশে বসলো মূর্ছনা, হাতে তুলে নিল বিছানা ঝাড়ার ফুলঝাড়ু। মাকে বলল, ঠিক আছে, তবে তুমি ওসব শোনো, দয়া করে শুধু আমাকে ওসব বলো না, রাখছি হ্যাঁ। এই শোন। মারুফা মেয়েকে থামিয়ে দিয়ে হড়বড়িয়ে বলতে লাগলেন, একটা কথা বলি মা, তোর চাচির বলার ধরনটা হয়তো ঠিক না, কিন্তু খুব যে মিথ্যা কিছু বলে তা কিন্তু না। তোর বাপ আর আমার যে অবস্থা, তার উপর খাচ্ছি তোর চাচির ঘাড়ে। দুই একটা যা প্রস্তাব আসছে, তুই নার্সিং পড়ছিস শুনে জানিয়ে দিচ্ছে চাকরি করাবে না, তো তাতে কি হয়েছে? আর এখন সম্বন্ধ দেখবেই বা কেন? আমি দেখতে বলেছি? দেখব না? তোর বয়স হয়নি বিয়ের, নেহাত চেহারার কাটিং সুন্দর, তাই দু একটা প্রস্তাব আসছে, বাকিটা তোর রং দেখেই আগায় না মা। শেষের বাক্যটায় বিষণ্ণতা মারুফার। মূর্ছনার কোনো ভাবান্তর হয়নি মায়ের কথাগুলো শুনে। এ তো তার জীবনে প্রথম নয়। বয়ঃসন্ধির পর থেকে শুনতে শুনতে এখন বেশ ডালভাত এসব। তা কেউ না এগুলে পায়ে ধরতেই বা হবে কেন? একটু বলবে আমি কি বিয়ের জন্য কাঁদছি? তুই না কাঁদিস, তোর বাপ আর আমি কাঁদি, এটা তো সত্য। কোনো মধ্যবিত্ত পর্যায়ের পাত্র চায় না তার বউ রাতে বাড়িতে না ফেরে, হসপিটালে ডিউটি করে বেড়াক। এটা সত্যি রে মা। নার্সদের পাত্র পক্ষরা বিয়ের পাত্রী হিসেবে অতটা ভালো চোখে দেখে না, তাই তো এত চিন্তা। নিঃশব্দে দীর্ঘ এক শ্বাস ফেলে মূর্ছনা। চোখের সামনে কত কি যে ভেসে ওঠে। মাকে সেসবের আঁচ না পেতে দিতে গলায় হালকা ফাজলামি সুর টেনে বলে, এখন আমি রাতে ডিউটি করতে বেরুবো, তাতে যদি কেউ আমাকে বিয়ে না করে তবে তাকে আগেই আসসালামু আলাইকুম। হ্যাঁ, এমন করে করে বিয়ের বয়সটা পেরিয়ে যাক আর কি। যাক, তবে তখন আমিও একটা বুড়ো লোক দেখেই বিয়ে বসবো। মা, এত দুশ্চিন্তা করছো কেন? আমি তো মোটেই করি না, ভাবিও না। বিয়ে নিয়ে আমি ভীষণ পজিটিভ চিন্তা করি। আমার জোড়া এই পৃথিবীতেই আছে। আমি কালো গুমুট সাফ করা নার্স, তাতে তার কিচ্ছু যাবে আসবে না। সে সময় মতো আসবে। আমি রাতে রাতে হসপিটালে ডিউটি করতে গেলে আমাকে দিয়ে আসবে, আবার ফেরার পথে নিয়ে আসবে। আমি যদি আপাত্রীও হই তবুও সে বউ পাগল হবে। আমি এসব বিশ্বাস করি। তুমি আর চাচি একটু দুশ্চিন্তা কম করো তো। মারুফা শ্বাস ফেলল, পরক্ষণেই বিরক্ত গলায় বলল, তোর চাচির তো দুশ্চিন্তা শেষ নেই। বিকেল থেকে আমাকে বলছে তুই বোধহয় বরগুনার কোনো ছেলের সাথে সম্পর্ক করছিস। মা প্লিজ, এবার থামো। থামলাম। তবে মূর্ছনা শোন, খুব সাবধান। ওখানকার ছেলে মেয়েদের মধ্যে বেজায় ভেজাল থাকে, ভুলেও কোথাও পা দিস না যেন।
কেউ ধরতে এলে ধরা দিস না, আমরা সিলেটি মানুষ, সিলেটেই থাকবো, দক্ষিণে যাওয়ার দরকার নেই। ওরা রকচটা, দাম্ভিক আর বেয়াদব ভারী। টানা 10 মিনিট মেয়েকে সতর্ক করে মারুফা কল কাটেন। মূর্ছনা হাসতে হাসতে গা এলিয়ে দেয় বিছানায়। মা কি মনে করে? মূর্ছনা খুব প্রেমের প্রস্তাব পায়। ছেলেরা মূর্ছনাকে ধরতে হাপিত্যেশ করে সারাক্ষণ। না তো ওর রংটা দেখলে ছেলেদের প্রেম আসে না মনে। কালো মেয়েরা সমবেদনা ও কবিতার বস্তু, প্রেমের বস্তু নয়। ওকে আজ অবধি কেউ মুগ্ধতা নিয়ে দেখেনি। কালো মেয়েরা সমবেদনা ও কবিতার বস্তু, প্রেমের বস্তু নয়। ওকে আজ অবধি কেউ মুগ্ধতা নিয়ে দেখেনি। দেখলেও ঢিলেঢালা কামিজের আবডালে লুকিয়ে থাকা শরীরের ভাঁজ দেখার আগ্রহ করেছে আগে। মূর্ছনার গঠন ভারী চমৎকার, গায়ের রং না হলেও। প্রেম করতে আগ্রহ না জাগলেও পুরুষগুলোর কুৎসিত চোখের শিকার সে হয়েছে হয় প্রতিনিয়ত। কালো বলে ছাড় পায় না। ভাবতে ভাবতে তাচ্ছিল্যের হাসি হাসে মূর্ছনা। কি রে, সকালে একা একা কাঁদলি, আবার একা একা হাসছিস, ব্যাপার কি? লিজা কক্ষে ঢুকে মূর্ছনাকে হাসতে দেখে জানতে চাইল। মূর্ছনা জবাব দেয়, আমার কাঁদতে কারণ লাগে, হাসতে লাগে না। তো কাদার কারণটা আজ কি ছিল শুনি? মোস্তফা স্যার হাত ছুঁয়েছে? মূর্ছনার মুখটা ফ্যাকাশে হলো তৎক্ষণাৎ। ঢোক গিলে ফিরিয়ে নিল মুখ। দৃষ্টিপটে বাবার বয়সী, তবে ইতর দেখতে। ইতস্তত গলায় ঝোলানো বদ লোকের কুৎসিত মুখটা ভেসে উঠতেই বমি পায় ওর। কথাটি বলে লিজাও অপ্রস্তুত হয়ে পরক্ষণে ওকে স্বাভাবিক করতে বলে উঠল, আচ্ছা তুই তো কাল বেরোবি, আমাকে একটা ক্রিম এনে দিবি। কি ক্রিম? কোলাজেন সেক্সিটিন প্লাস। ফর্সা হবার ক্রিম। কে মাখবে? সেকেন্ড ইয়ারের হাফিজা। অসম্ভব, আমি ওসব ফালতু জিনিস কিনতে পারবো না। ওরটা যেন ও কিনে নেয়। প্লিজ ভাই, তুই তো পারমিশন পেয়েছিস বেরোনোর। আমাদের এই 2 সপ্তাহে আর হবে না, একটু দয়া কর। মৃদু শ্বাস ফেলে মূর্ছনা টাকাটা নিল। বলল, আসল নকল বুঝে আনতে পারবো না কিন্তু। বুঝতে হবে না, তুই তালুকদার কসমেটিক্সে যাবি। কসমেটিক্স পট্টির 7 নাম্বার দোকানটা, ওখানে একদম অরিজিনালটা পাবি। বাকি সবখানে চকবাজারের মাল। গত 3 বছরে অসীম তালুকদারের আচার আচরণে বিস্তর এক পরিবর্তন এসেছে। তা বেশ টের পেয়েছে তার ছেলেরা, তার স্ত্রী এবং ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ। সাদ বাবার মুখ থেকে তার নিস্পন্দন দৃষ্টি সরায়নি এ পর্যন্ত। বাবার শীতল মূর্তি তার মস্তিষ্কে সতর্কতা জারি করেছে পরবর্তী পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে। সে হচ্ছে শুধু পকেট হাতড়ে দেখতে পারছে না এখন কত টাকা আছে। যা ছিল অনেকটাই কাজীর হাতে তুলে দিয়েছে। এখন এই মুহূর্তে ব্যাংক খোলা পাবে সে। নাফিয়ার ফোনটা লাগাতার বেজে চলেছে। শাহেদের কল। ও কল রিসিভ না করে হাঁ করে শ্বশুরের মুখ দেখছে। দেখছে দেবর আর শাশুড়ির মুখ। আবার দেখছে এই বাড়ির ফুটফুটে নতুন বউটার মুখ। এই বাড়ির বড় বউ হিসাবে নাফিয়ার কি করণীয় তা বুঝতে পারছে না সে। শাহনাজ ঢোক গিলেছে কয়েক দফা। এবার বড় একটা শ্বাস নিয়ে স্বামীর দিকে পা বাড়িয়ে বলে, শুনুন, আমরা ভেতরে যাই সবাই। এই মেয়ের বয়স কত? কোথাকার মেয়ে? দীর্ঘ সময়ের
নিলুপ্ততা ভেঙে গুড়িয়ে বরফ ঠান্ডা গলায় বললেন অসীম। দৃষ্টি তার সাদের চোখেই স্থির। সুব্রত সাদকে উত্তরটা দিতে দেয়নি, হড়বড়িয়ে বলল, কাকু, ওর নাম নিশা, গার্লস স্কুলে টেনে পড়ে, ওদের বাড়ি পাথরঘাটা বরগুনায়। ওর বোন দোলাভাইয়ের কাছে থাকতো, ও সায়েন্স নিয়ে এই এতটুকুই বিবৃতি দিতে পেরেছিল সুব্রত। পরপর যেন মাটি নড়ে উঠল অসীমের হুংকারে। ছেলের শান্ত চোখের দিকে তাকিয়েই চেঁচালেন, বেরিয়ে যাও, তুমি আমার ঘরে ঢুকবে না, খবরদার। সাদ ভীষণ শান্ত। আজ এই ক্ষণে সে কোনো অবস্থাতেই কাউকে মেজাজ দেখাবে না। ভুল করেছে, নার্ভ ঠিক করেছে, সেটা পরিবারের হিসেব নিজের মেজাজকে পায়ে পিষে ঠান্ডা করতে হবে। মেয়েটি ভয় পেয়ে আছে, তার ওপর ভরসা করে আছে। পরিস্থিতি ঘোলাটে করে মেয়েটিকে আরও ঘাবড়ে দেওয়া যাবে না। আপনি রাখছেন কেন আব্বু? আপনি কি আমার জন্য কোনো মেয়ে পছন্দ করে রেখেছিলেন? আমাকে তো জানাননি। আমিও কথা দেইনি আপনাকে। আমার বিয়ের বয়স হয়েছে, তাই আপনার রাগের কারণটা বুঝতে পারছি না আব্বু, একটু খুলে বলেন। ভীষণ ঠান্ডা সাদ, কিন্তু গা জ্বলে যাচ্ছে অসীমের। বারবার চোখ চলে যাচ্ছে মাসুম দেখতে একটা ভোলা ভালা কিশোরী মেয়ের মুখ পানে। দিল বেয়াদবটা একটা ফুটফুটে কৈশোর নষ্ট করে দিল এই মেয়েটার জীবন। ব্যাস, অনেক হয়েছে আর না। এই ছেলেকে এর চূড়ান্ত শাস্তি দিতে হবে এক্ষুনি। এর মন মর্জি মাফিক যা খুশি করার শখ জন্মের তরে ঘুচিয়ে দেবে। একে বাস্তবতার যাতায় পিষে ছাড়বে অসীম। কণ্ঠে অসীমের সাবেকি ঝাঁজ। তোমার কাছে আমি এত কিছুর ব্যাখ্যা দিতে পারবো না। বদমাশ, বিয়ে করেছো না? নিশ্চয় সামর্থ্য আছে, সেটা ভেবেই করেছো। তা বউ নিয়ে বেরো তুমি এখান থেকে। আমার বাড়িতে আমার বউ আর তোমার স্থান নেই। আমার বাড়িতে তোমার বউ আর তোমার স্থান নেই। ওভার রিয়াক্ট করছেন আব্বু। চুপ করো বদমাশ। আব্বু চুপ বদমাশ। সাদ কিঞ্চিত থিতিয়ে গেল। নতুন বউয়ের সামনে বাপের গালাগাল নিতান্তই লজ্জাজনক। সাদ গলা খাকারি দিয়ে এবার ঘাড় ফিরিয়ে নিশাকে দেখতে পায় মেয়েটার চোখ টলমল করছে। হা করে দেখছিল সাদকেই। সাদ শ্বাস ফেলল। এই মেয়ে এমন অসহায় চোখে তাকায় কেন সবসময়? টলমলে ভাসা ভাসা চোখ ভরা যন্ত্রণা থাকে কেন সবসময়? সাদকে নরম রাখার জন্য নাকি? সাদ আবার দেখলো বাবাকে, দেখলো বন্ধু বান্ধব, ভাবি, ভাই বোন, মাকে। তার পিতার দৌড় সম্পর্কে সে অবগত। এখন যথাসম্ভব ঠান্ডা থেকে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো মেয়েটির পরীক্ষা খারাপ হবে আগামীকাল। রাত গড়াচ্ছে বেশ, ঠিক আছে, তর্কে যাব না আপনার সাথে। আপনার বাড়ি, আপনি সবকিছুর মালিক, যা ইচ্ছে করুন। আমার কিছু জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। সাউকি এগিয়ে এলো তড়িৎ। সিমিন ও দৌড়ে এলো। ভাইয়া, এসব কি কথা? শাহনাজ এবার কেঁদেই ফেলল। তবে তক্ষুনি স্বামীর গর্জন শুনে গুটিয়ে গেল। একদম ফ্যাস করবে না বলে দিলাম। তোমার এই ফ্যাস শুনতে শুনতে আমি ক্লান্ত। 3 বছর আগেও তোমার শখ মেটেনি। নিজের পরিশ্রম অব্যাহত রেখেছ। আজ দেখো চেয়ে সব বিয়ে করেছে। দোষ করেছে কোনো? হ্যাঁ, আমার চোখে করেছে। ধুর, আমি এত কথা বলছি কেন? এই ছেলে থাকতে পারবে না আমাদের সাথে, খেতে পারবে না তালুকদারের কোনো ইনকাম। ব্যাস, ওকে ওর বউকে নিয়ে কামাই করে খাওয়াতে বলো। এবং আমি মাথায় কোনো ছাদও দেব না ওদের। এত দূর যখন করতে পেরেছে তখন ওটাও জোগাড় করতে পারবে। এই পর্যায়ে সাদের মুখ চোখ বেশ গম্ভীর হয়।
স্বরটাও গম্ভীর। এক পলক নিসার মুখটাও দেখে, কি যে ভীত সন্ত্রস্ত লাগছিল মুখটাকে। বাবাকে তক্ষুনি বেশ শান্ত স্বরে বলল, সাদ, আচ্ছা চলে যাচ্ছি বলেছি তো, এত চেঁচান কেন এই শরীরে? আগে আমাকে আমার জিনিসপত্রগুলো নিতে দেন। তোমার জিনিস কি সেগুলো? এই বাইক আর কিছু জামা কাপড়, যেগুলো আমি ইনকাম করে কিনেছিলাম ঠিকাদারি করে। হ্যাঁ, তোমার ওই চাঁদাবাজির ইনকামের টাকা। যাও, নিয়ে যাও, তবে মাথায় রেখো, এর বাইরে আমার টাকার একটা জিনিসও নেবে না তুমি। না মানে না। নিসার বুকটা আবার কাঁপতে শুরু করেছে। বাপ ছেলের তর্কযুদ্ধের দাপটে ক্ষণে ক্ষণে কোমল শরীরটা কেঁপে উঠছে। ও অসহায় মুখ করে শুধু দেখেই চলেছে আশপাশ। সাদ চুপচাপ ঘরের দিকে পা বাড়ায়, নিজের জিনিসপত্র নিতে। এই পর্যায়ে বুক চেপে শাহনাজ কেঁদে দেন। ওকে ধরতে ছুটে আসে নাফিয়া। মা, শান্ত হন, আপনি অসুস্থ হবেন নাকি? কি দোষ করেছে ছেলেটা? বিয়ে করেছে, ওকে কি বিয়ে করাতাম না? এ কেমন বেহুদার রাগ? ও কি কোনো হারাম কাজ করেছে ওই মেয়েকে তুলে এনেছে? ওই মেয়ে ছোট তো কি হয়েছে? আপনি আমাকে আমার 13 বছর বয়সে বিয়ে করে এখন এসব নখরা করতে পারেন না। শাহনাজের কথায় থতমত খায় অসীম। কিছু সময়ের জন্য চুপ থেকে আবার বলে ওঠে, এত তর্ক করতে ভালো লাগছে না। এই ছেলে তার বউ নিয়ে ঘর থেকে বেরুবে, এটাই শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। আপনারা তর্ক করবেন না। স্টপ। আগে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে দেন। সাদকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে অসীম লম্বা কদম ফেলে ঢোকেন ঘরে। কি কি নিচ্ছ তুমি দেখি? খবরদার আমার কোনো জিনিস যদি নিয়েছ। সাদ দাঁতে দাঁত চেপে শুরুতেই ড্রয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টের চেক দুটো বের করে হাতে ধরিয়ে দেয় অসীমের। চিবিয়ে চিবিয়ে বলে, নিন, এই দুটো আগে। আছে আমার নিজস্ব সেভিংস কিছু, এতটাও অকাজের নই। সে দেখতেই পাচ্ছি। তবে শোনো, এই এখন যদি পুলিশ আর ওই মেয়ের বাড়ির লোক এসে বাল্যবিবাহের কেস ঠুকে দেয় না, যাব না, আমি ছাড়াতে যাব না, বলে দিলাম। সাদ জবাব না দিয়ে আলমারির দিকে পা বাড়ায়। উঠানে ঠায় দাঁড়িয়ে আছে এবাড়ির নতুন মেজ বৌমা। মাথার ঘোমটা ততক্ষণে খসে পড়েছে। পাশে দাঁড়িয়ে থাকা মন্দিরা ওকে দুহাতে আগলে নিয়ে বলে, একদম ভয় পেও না নিসামণি, সাদ একটা ব্যবস্থা করে ফেলবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর তাছাড়া আমরা আছি তো। একদম একদম। মন্দিরাকে সমর্থন করে ওরা সকলে নিসাকে ঘাবড়ায় না, শুধু মাত্র তার একটু মন খারাপ হয়েছে। মানুষটা কি তার কারণে বাড়ি ছাড়া হলো? এ যখন জানতো এসব হবে, তবে গেল কেন নিসার কাছে? শাহনাজ চোখের পানি মুছে ছেলের বউকে কিঞ্চিৎ আক্ষেপ নিয়ে বলে, রাজি কেন হয়েছিলে? তোমার মা বাপ নেই সাদকে? শাহনাজ চোখের পানি মুছে ছেলের বউকে কিঞ্চিৎ আক্ষেপ নিয়ে বলে, রাজি কেন হয়েছিলে? তোমার মা বাপ নেই সাদকে, সাদের পরিবারকে তুমি জানতে ভালো করে। তোমাদের প্রেম ভালোবাসা ছিল। শেষের তিনটা প্রশ্নের উত্তর না। তাই মাথা নাড়ে নিসা। নাফিয়া আর সাউকির বড্ড খারাপ লাগে এইবার। শাহনাজও মিয়ে যায়। মেয়েটি এতিম, অথচ শ্বশুরবাড়ির আদরও পাবে না। নাফিয়া নিসার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, 2-1 রাত কষ্ট করো,
মানিয়ে নেব আব্বাকে। আব্বা আমার আর আম্মার কথা খুব শোনে, একদম চিন্তা করো না। সিমিন এসে নতুন ভাবির গাল টিপে দেয় আদুরে ভঙ্গিতে, বলে ভয় পেও না, মন খারাপ করো না, ভাইয়া তোমাকে 3 বাড়ির আদর একদম একাই করে দেবে। আমাদের বাড়ির ছেলেরা সব বউ পাগলা হয়, মামা মামিকে ধমকালে কি হবে? খানিক বাদে মামির পেছনে দুধের গ্লাস নিয়ে ঘুরতে ঘুরতে বলবে, শানু শানু লক্ষ্মীটি খেয়ে নাও। ভীষণ ভালোবাসে মামা মামিকে, বড় ভাইয়াও তাই। ভাবির হাত সামান্য কাটলেই আহাজারি করে ওঠে, আমার নাফু নাফু বেশি কষ্ট হচ্ছে? এত দুশ্চিন্তায়ও বেশ শব্দ করে হেসে ওঠে নিসা, আর বাকিরাও হাসলো। সাউকি তৎক্ষণাৎ সিমিনের মাথায় গাঁটটা মেরে নতুন ভাবির দিকে তাকালো লজ্জিত ভঙ্গিতে। বয়সে এত ছোট একটি মেয়েকে তার ভাবি ডাকতে হবে, তাই ভেবে লজ্জা পাচ্ছে সাউকি। ও সালাম দিল খুব বিনয়ী ভঙ্গিতে। নাফিয়ার থেকে ফোনে সবটা শুনে শাহেদ অবশ্য কিছুক্ষণ আগে বাবাকে বোঝাতে চেয়েছিল। অসীম ধমকে উঠেছিল বড় ছেলেকেও, তুমি চুপ করো অপদার্থ, তুমিও তো ওই একই গোয়ালের গরু ছিলে। নেহাত বড় বৌমাকে এনেছিলাম তোমার জীবনে, তাই একটু শুধরেছ, জীবনটা গুছিয়েছে তোমার। ভাইয়ের হয়ে সাফাই গাইতে এসো না একদম। আলমারি খুলে সব বের করে বিছানায় রাখলো সাদ। পাশেই কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অসীম। সাদ শুরুতেই নিজের গা থেকে নীল শার্টটা খুলল, বলল, এটা আপনি দিয়েছিলেন বছর 1.5 আগে, নেন আগে এটা ধরেন। অসীম খুব সহজ ভঙ্গিতে শার্টটা নিল। সাদ বাছাই করছে তার জামা কাপড়, 4টা জিন্স, 7টা শার্ট, 5টা টি শার্ট, এগুলো তার টাকার। সে খুব সাবলীলভাবে সেগুলো ব্যাগে পুরল। কিছু আন্ডারওয়্যার বের করে বাবাকে বলল, এগুলো সব আমার টাকার, সন্দেহ আছে থাকলে বেছে রেখে দিন, যেটা যেটা আপনার টাকার মনে হয়। অসীম ভুরু কুঁচকে মুখ ফিরিয়ে নিলেন, বললেন, চুপ বদ কোথাকার। আর চুপ কেন হব? দেখে নিন, অবশ্য আপনার জানার কথা না আপনার টাকা দিয়ে আন্ডারওয়্যার কেনা হয়েছে কিনা। তবে সত্যিটা বলছি, সাদ খুব কম মিথ্যা বলে। একদম চুপ বদ। সাদ শ্বাস ফেলে উঠে টিস্যু বক্স নিল 1 সেট পারফিউম, এগুলো তার টাকার। নিল 3 জোড়া জুতো। পরপর যখন সিগারেটের প্যাকেট হাতে তুলল, অসীম চেয়ে আছে, দেখতে পেয়ে বলল, এই প্যাকেটটা আমার টাকার। অসীম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সবটা গুছিয়ে সাদ আরেকবার বাবার সামনে দাঁড়ায়, শান্ত চোখে তাকিয়ে বলে, মানবেন তো একদিন ঠিকই, একদম তুলু তুলু করে মাথায় তুলবেন ওকে। এ আমি জানি। শুধু শুধু আজ আমার ওপরের রাগটা বেচারিকে দেখালেন, এরপর বার্ধক্যে আইসেন আমার বউয়ের সেবা নিতে, তখন দেখাবো আপনাকে। হতভম্ব হয়ে অসীম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাদ শান্ত কদমে নামলো উঠানে, পেছন পেছন নামলো অসীম। শাহানাজ আবার ছুটে গিয়ে ধরলেন ছেলেকে, কাঁদতে লাগলেন খুব করে, বোঝাতে চাইলেন স্বামীকে। অসীম তার সিদ্ধান্তে অনড়। অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই সাদের। বন্ধুদের বাইকে উঠতে বলে নিজের ব্যাগপত্র বাইকের সামনে বেঁধে উঠে নিসাকে বলে, এসো। নিসা আরও একবার ভয়ে ভয়ে তার শ্বশুরের দিকে তাকায় এই বাড়ির সবগুলো মানুষের দিকে, যারা নিসার চমৎকার একটি পরিবার হতে পারত, অথবা অদূর ভবিষ্যতে কখনো হতে পারে। এক টানে বাইক গিয়ে থামল আমতলার পার রোডে। জায়গাটা বেশ নিরিবিলি। সুব্রতরা কেউ জানে না এখানে আসার কারণ, শুধুমাত্র ওমরকে সিগন্যাল দিয়ে রেখেছিল সাদ। রাত তখন 1:30। মন্দিরা হাই তুলে সুব্রতকে বলল, এখন কি করব বুঝতে পারছি না। আজকেও বাড়িতে নেই বলে আফসানার বাড়িতে আসার বাহানায়
এত ছোটাছুটি করতে পারছি, কিন্তু ওরা এখন কি করবে? মন্দিরার প্রশ্নটি আসলে প্রত্যেকের প্রশ্ন। সকলে একযোগে তাকালো সাদের নির্বিকার মুখটার দিকে। সাদ নেমে সরাসরি নিসার দিকে তাকায়। নিসার সংকোচে গুটিয়ে যেতেই সাদ ওমরের দিকে তাকিয়ে বলল, তুই যে বাসাটা ভাড়া নিয়েছিস ওটা আমাকে দে। বাড়ির মালিককে গিয়ে জিজ্ঞেস কর কোনো কাপেল থাকতে পারবে কিনা, এই টাকাটা নিয়ে যা। বলেই পকেট থেকে 1000 টাকার দুটো চকচকে নোট বের করে দিল। ওমর বলল, তা তো বাড়িওয়ালা নাচতে নাচতে দেবেন, সে বরং খুশি হবেন, কিন্তু এই রাতে ফাঁকা বাড়িতে কিভাবে থাকবি? সুব্রত বলে, আমাদের বাড়িতে চল, আজকের রাতটা মা খুশি হবে। সাদ আবার তাকায় নিসার ভীত মুখটাতে। খিদের চোটে গোল মুখটা শুকিয়ে একটুখানি হয়েছে। ঘুরে মন্দিরাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই মন্দিরা মাথা নেড়ে ওর ভ্যানিটি ব্যাগ থেকে দুটো পেস্ট্রি বের করে নিসার হাতে ধরালো। টেনে রাস্তার পাশের বেঞ্চিতে বসিয়ে মন্দিরা নিজেই খাইয়ে দিতে লাগলো পেস্ট্রিটার স্বাদ। এবার মাথা নেড়ে সুব্রতকে বলে, না, আধা ঘন্টার মধ্যে একটা তোশক, দুটো বালিশ, কিছু হাঁড়ি পাতিলের ব্যবস্থা করে দিবি। আমরা নতুন বাসাতেই উঠব, এত রাতে দোকান কোথায় খোলা পাবো সে আমি জানি না। সাদ বলতে বলতে আরো 1004 টাকা বের করে। ব্যাস, আর কিছু নেই ওয়ালেটে, সামান্য যা আছে সব ব্যাংক অ্যাকাউন্টে। নিসা গোগ্রাসে খেয়ে নিল দুটো পেস্ট্রি, খেয়ে পানি খেয়ে নিল। আফসানা ওর চুল ঠিক করতে করতে বলল, আই এম শিওর সাদ তোমার চুল দেখেই পিছলা খেয়েছিল। যা সুন্দর চুল তোমার, নয়তো আমি বুঝি না ও কোন বিবেকে এত ছোট একটি মেয়ের পিছে ঘুরতো। এগুলো তো ওর সাথে যায় না, ওকে আমরা স্টোন সাদ বলে চিনি। অদূরে কৃষ্ণচূড়ার মুখটা দেখে দৃষ্টি সরে না সাদের। নিলয় তখন বুদ্ধি করে বাইকে উঠে বাইক স্টার্ট করতে করতে বলে, ফালতু জেদ তোর, যাই গিয়ে মমিন কাকার বাড়িতে যাই, ঘুম থেকে তুলে গোডাউন থেকে নিয়ে আসছি তোশক বালিশ, যা বাকিটা কেনাকাটা কর। সুব্রত হাত ঘড়িতে সময় দেখে নিয়ে দূরে বসে থাকা নিসার মুখটাতে এক পলক তাকিয়ে সাদকে বলে, ওর না এক্সাম, কাল একটু পড়াশোনা করবে না? এজন্যই নিরিবিলি জায়গা খুঁজছি, তোদের কারো বাড়িতে চলে গেলে সেটা হতো না। ওমর আর সুব্রত চোখ বড় বড় করে মিনিট খানেক সাদকে দেখে, হালকা গলায় বলে ওঠে, ভাই তুই তো পাক্কা স্বামী হয়ে গেলি বিয়ের 2 ঘন্টাতেই। ওয়েল ডান ব্রো। সুব্রত পিঠ চাপড়ে দিলে সাদ শুকনো হেসে ঘাড় বাঁকায়। পর কিছু একটা মনে পড়তে ওমরকে বলে, ওর আপুকে খবর দিয়েছিস? ভাই, এক বিপদে কাত হয়ে পড়ে গেলি, এখন ওই পাগল মহিলাকে কিভাবে সামাল দিবি কে জানে। সাদ আরো একবার দেখে নেয় কৃষ্ণচূড়ার নত মুখটা, পরপর এগিয়ে যায় ওদিকে। নিসা উঠে দাঁড়ায় সাদকে দেখে, চিন্তিত ভঙ্গিতে বলল, আপুকে কখন জানাবেন? সাদ একটু মিথ্যা করে বলল, আজ রাতটা টেনশন করুক, তোমার আপুর এটুকু প্রাপ্য। কিন্তু দেখলো নিসার মনটা বিষণ্ণ হয়েছে আপুকে নিয়ে। সাদের এমন কঠোর মন্তব্য শুনে তৎক্ষণাৎ সাদ সহজ গলায় বলে উঠল, আসলে তোমার আপু খবর পাঠিয়েছি কিছুক্ষণ আগেই। আমতলার পাড়ে ওমরের ভাড়া করা এক রুমের বাসাটিতেই সাদ উঠে পড়ে 15 মিনিটের মাথায়। নিলয় যখন তোশক বালিশ নিয়ে এলো, বাড়িওয়ালা বেশ আন্তরিক। সাদকে দেখে প্রথমে একটু খচখচ করলেও সাহস করেনি ফিরিয়ে দিতে। দরজা খুলে তালা চাবি দিয়ে গিয়েছে। ওরা ঘরে পা রাখতেই তড়িঘড়ি করে মন্দিরা আর আফসানা পাটি পেতে তোশক বিছিয়ে দিল মেঝেতে। নিসা আর দেরি করল না, 1 মিনিটও ব্যাগ থেকে বইপত্র বের করে প্রায় উপুড় হয়ে পড়েছে বইয়ের ওপর। ঠিক তখন রিমা চলে আসে ওখানে। চিল্লিয়ে পাড়া মাথায় করেনি অবশ্য। ধীরে কদমে ওমরের দেওয়া ঠিকানা মোতাবেক আমতলার পাড়ের
23 নাম্বার বাড়ির ইউনিট 2-এ ঢুকলো। ঘরে ঢুকেই মূর্তিমান সাদকে উপেক্ষা করে সোজা গিয়ে ধরে নিসার চুলের মুঠি। পরপর 3টা থাপ্পড় মেরে বলে ওঠে, গর্দভ মেয়ে, এইটা কি করলি তুই, কি করলি? নিসা আপুর অতর্কিত আক্রমণ সামাল দিতে না পেরে পড়ে যেতে চাইল, কিন্তু টের পেল একটা শক্ত হাত ধরে রেখেছে ওর হাতটা। ওই হাতটা সাদ। রিমার রাগ পুনরায় এমনভাবে বেড়েছে যেন খুন চেপেছে মাথায়। চিল্লিয়ে উঠে নিসাকে টেনে সামনে এনে আবার একটা চড় মেরে বলল, তোর সাহস কি করে হয় এই অঘটন ঘটানোর? ওকে চিনিস তুই? আদেও এই সাদকে চিনিস তুই? জানিস একে? আপু শোনো। নিসাকে থামাতে আরেকটা চড় মেরে রিমা বলে, লাইফটা খেয়ে দেবে তোর, আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তুই কিভাবে পারলি নিজের জীবনটা এভাবে নষ্ট করতে? ওকে জানিস তুই? রেড ফ্ল্যাগ একটা, ও একটা রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, ও আস্ত একটা রেড ফ্ল্যাগ। হাঁপাতে হাঁপাতে কেঁদে ফেলল রিমা। সাদ নিসার হাতটা ছেড়ে দিয়ে তখন দুই বোনের দিকে তাকিয়ে আছে। নিসা নিজের ডান হাতটা গালে চেপে রেখে বোকা বোকা চোখে দেখছে বোনকে। পরপর ভীত গলায় হতচকিত হবার সুর টেনে বলল, উনি লাল পতাকা মানে? মানুষ কিভাবে লাল পতাকা হয় আপু? এই শ্বাসরুদ্ধকর পরিবেশে হঠাৎ করে কেমন নিস্তব্ধ হয়ে যায় নিসার অবুঝ প্রশ্নে। পরপর নিস্তব্ধতা ছাপিয়ে যায় মন্দিরার খ্যাঁক শব্দের হাসিতে। ও সামলাতে পারেনি নিজেকে। রিমা তাজ্জব হয়ে বোনকে দেখছে, সাদ দেখছে তার বউকে, তার ষোড়শী বউ যে রেড ফ্ল্যাগ শব্দের আক্ষরিক অর্থটাই জানে না। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।